তো বিনিয়োগকারীরা যদি সর্বসন্তার মতো অবস্থা হয়, তাহলে এই পুঁজিবাজারে তারা আস্থা পাবেন কিভাবে, কেন আসবেন? এবং এইখানে যদি ওই যে কি বলে যে সরকারি বন্ডের চাইতে কম টাকা পাই, আবার সর্বশান্ত হওয়ার ঝুঁকি থাকে, ব্যাংকের চাইতেও কম টাকা পাই এবং সর্বশান্ত হওয়ার ঝুঁকি থাকে, তাহলে বিনিয়োগকারীদের জন্য জায়গা আসবে। আমার মনে হয় যে পুঁজি বাজার, এটা যতটুকু আমি বুঝতে পারি যে পুঁজি সৃষ্টি করার জায়গা, এবং এটার মধ্য থেকেই আসলে মূলত উৎপাদনশীল খাত পুঁজি সংগ্রহ করবে। সেখানে তো পুঁজিবাজার নাম হয়েছে, এবং সেই পুঁজিতে কিন্তু অংশ নিবে সাধারণ মানুষ, যারা ছোট ছোট বিনিয়োগকারী। এখন এই ছোট ছোট বিনিয়োগকারীরা যদি আস্থা না পায়, তাহলে এটা আসবে না। এবং বাংলাদেশ একদিকে $multi-trillion ইকোনমির সম্ভাবনার দ্বার টানবে, অথচ তার স্টক মার্কেট ক্রমাগত সংকুচিত হয়ে যাচ্ছে, ছোট হয়ে আসছে। এর মানে হচ্ছে যে আমরা এই সম্ভাবনাটা টেক অফ করার মতো জায়গায় আসলে পৌঁছাই। এখন এইটা পৌঁছানোর জায়গাতে একটা বড় শর্তের জায়গা হচ্ছে আস্থা ফেরানো, যাতে করে বিনিয়োগকারীরা সেখানে আসে, তাদের যাতে নিশ্চয়তা থাকে। এবং সেই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব সরকারের, যারা রেগুলেশন দেখেন তাদের। এবং সেইখানে প্রধান জায়গা হচ্ছে রুল বুক অনুযায়ী চলবে নাকি গোষ্ঠীর নানান ভেস্টেড গ্রুপের ডমিনেশনে চলবে। ওই যে একজন বলেছেন গভর্নমেন্ট ইন ওয়েটিং, খসরু ভাই বসে আছেন, গভর্নমেন্ট ইন ওয়েটিং, এবং সেটা তো বটেই, তাদেরকে সিদ্ধান্ত নিতেই হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে যে এখানে আসলে গোষ্ঠীর আধিপত্য থাকবে কিনা, রুল বুক অনুযায়ী চলবে। সেটা কিছু এক্সাম্পল সেট করারও ব্যাপার আছে। এবং অর্থনীতি এরকম নয় যে ও পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারপরে অর্থনীতি আসলে চলবে, এখন আসলে অর্থনীতি চুপচাপ বসে থাকবে। অর্থনীতি এখনই টেক অফ করা দরকার, না হলে আমরা আরো বিপর্যয়ের দিকে যাব। কাজেই বর্তমান অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার যে কিভাবে কত দ্রুত অর্থনীতি তার আস্থা ফিরে পাবে এবং সেখানে বিনিয়োগ বাড়বে এবং সে একটা টেক অফ করার দিকে অগ্রসর হবে। সেখানে ধরুন ইলেকশন এবং রিফর্ম নিয়ে যে ডিবেট চলছে এবং ইলেকশন কবে হবে, ট্রানজিশন কিভাবে হবে, এগুলো নিয়ে যে অনিশ্চয়তা আছে, এটা বড় আকারের একটা বাধা। এই বাধা থাকলে ইকোনমিতে মানে রাজনীতিতে স্থিতিশীলতা আসবে না, অর্থনীতিতে তার প্রভাব পড়বে না। সে কারণে এই দাবিটা আছে। আমার মনে হয় রিফর্ম এবং ইলেকশনের পরস্পরমুখী যে মাঝে মাঝে এই অবস্থা সৃষ্টি হয়, এটা মানে এটা বক্তৃতায় যেভাবে আসে তাতে মনে হয় যে কখনো কখনো রিফর্ম এতই গুরুত্ব পাচ্ছে যে ইলেকশন আন্ডারমাইন্ড হচ্ছে, আবার কখনো কখনো ইলেকশন এত গুরুত্বপূর্ণ হচ্ছে যে রিফর্ম যেন এজেন্ডাতেই নেয়। দুটোই আসলে ঠিক না, এবং কোনো দলই বলছে না যে আসলে আমরা কেউ রিফর্ম চাই না। প্রত্যেকেরই রিফর্ম এজেন্ডা হিসেবে আছে, আবার ইলেকশন একটা জরুরি প্রশ্ন হিসেবে সামনে আছে। সুতরাং দুইয়ের উপস্থাপনাটা এমনভাবে হওয়া উচিত এবং গভর্নমেন্টের সেখানে ফ্যাসিলিটেট করা উচিত যাতে করে কনফিউশন দূর হয়। আমরা প্রয়োজনীয় রিফর্ম করে ইলেকশনে যাচ্ছি এবং ইলেকশনের মাধ্যমে আমাদের রিফর্ম কমপ্লিশনের দিকে আমরা যাব। এইটার যে রূপরেখা, এটা যত দ্রুত আসবে তত পলিটিক্যাল স্টেবিলিটি আসবে, সেইটা ইকোনমিতে প্রভাব পড়বে এবং আমার মনে হয় পুঁজিবাজার সহ সমস্ত সেক্টরেই একটা চাঙ্গা ভাব দেখা দেবে, কারণ তারা প্ল্যান করতে পারবেন কিভাবে বিনিয়োগ তারা করবেন। এটা খুবই জরুরি। এবং এই বিনিয়োগ পরিকল্পনার সাথে পুঁজিবাজারে যাতে সাধারণ মানুষ আসে সেটা এনশিওর করার দায়িত্ব বর্তমান গভর্নমেন্টকে নিতে হবে, যাতে করে এর ফলো আপ পরবর্তীতে গভর্নমেন্ট ইন ওয়েটিং যারা আছেন তারা সেটা কন্টিনিউ করেন। ওইটাই মূল জায়গা যে এখানে একটা রুল বুক আছে, এখানে নিয়ম আছে, আইন কানুন আছে, সেই অনুযায়ী চলবে এবং কোনো গোষ্ঠী এটাকে এভাবে দখল করতে পারবে না। এখন ধরুন সালমান এফ রহমান কি বলে, তার 16টি মানে গার্মেন্ট সেক্টর একটা উদাহরণ দিই, 16টি গার্মেন্ট কারখানা আছে, আরো নাকি 16টি পেপার গার্মেন্ট আছে, মানে শুধুমাত্র কাগজ আছে, এবং সেই কাগজগুলো নিয়ে মোট 32টা তিনি প্রায় 32,000 কোটি টাকার লোন নিয়েছেন শুধু গার্মেন্ট সেক্টরে, আরো অন্যান্য শিল্পে তো আছেই। তার মধ্যে 27,000 কোটি টাকা নাকি ক্লাসিফাইড হয়েছে। এইসব তথ্যগুলো জেনেছে হয়তো কম বেশি হতে পারে।
তার মানে এটা হওয়া সম্ভব হচ্ছে। এখন এইরকম ভাবে ব্যাংক সেক্টর থেকে যদি বড় ইয়ারা লুটে নিতে পারে, তাহলে টাকার জন্য কেউ তার স্টক মার্কেটে যাওয়ার কথা না। এই জায়গাটা মানে বন্ধ যদি না হয়, যে পুঁজি বাজার তৈরি হয়েছে পুঁজি সংগ্রহের জন্য, বড় কোম্পানিগুলো যদি উৎপাদন ক্ষেত্রে যদি পুঁজি বাজারে পুঁজি সংগ্রহের জন্য উদ্যোগী না হয়, ব্যাংক সেক্টরে তাদের একমাত্র ভরসার জায়গা হয়, তাহলে এই বাংলাদেশের ওই $1 ট্রিলিয়ন ইকোনমি আর মনে হয় আমরা ঢুকতে পারবো না। সেই কারণে ব্যাংকের ভূমিকা কি, স্টক মার্কেটের ভূমিকা কি, এই দুটো আমার মনে হয় যে এটা প্রধান সেটেলমেন্টের প্রশ্ন, মানে অর্থনৈতিক সেটেলমেন্ট, যেটার আসল ডিসিশনটা পলিটিক্যালি আসে। কারণ পলিটিক্সকে এখানে গাইড করতে হবে যে সে আসলে কোন লক্ষ্যে পৌঁছাতে চায়, এবং সেই অনুযায়ী তাকে ব্যাংক এবং স্টক মার্কেটের ভূমিকা ডিফাইন করতে হবে, এবং সেইটাকে অর্থনীতির মূল চালিকা হিসেবে চালাতে হবে। সীমারেখা টানতে হবে যে আমরা কোথায় থামবো। এইটা যদি টোটাল ইকোনমি কন্ট্রোল করতে না পারে পলিটিশিয়ানদের, একজন পলিটিশিয়ান যদি বাকি সবাইকে স্লেভ বানিয়ে ফেলতে পারে, তাহলে সেই দেশের আসলে কোনো সম্ভাবনা নেই। সো পলিটিক্যাল সেটেলমেন্ট মানে হচ্ছে যে পলিটিক্সে যারা নেতৃত্ব দেবেন, যিনি এমনকি প্রধানমন্ত্রী হবেন, তিনি স্বয়ংভূ না, কোনো এক লোক থেকে এখানে ভূমিতে এসছেন এবং সবাই তার অধীনস্থ হয়ে পড়ছে, এইরকম জায়গা করলে আর আমরা শেষ করতে মানে আমাদের কোনো বিকাশের সম্ভাবনা নাই। পুরো অর্থনীতির গতিমুখকে বদলে দেওয়ার মতো ক্ষমতা যদি একজন মানে রাজনৈতিক নেতা কিংবা কোনো এই ধরনের ক্ষমতাসীন ব্যক্তি পারেন, তাহলে আমার মনে হয় যে আমরা চেঞ্জ আনতে পারবো না। সুতরাং অর্থনীতির সীমারেখা টানা দরকার, সেটাই রাজনৈতিক বন্দোবস্ত, এবং কতটুকু সীমারেখার মধ্যে রাজনৈতিক নেতৃত্ব চলতে পারবে সেই ক্ষমতা ব্যবস্থাটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় যে সত্যিকার অর্থে পুঁজিবাজার খুব দ্রুত চাঙ্গা হবে। আর এখন এই মুহূর্তে পুঁজিবাজার চাঙ্গা করার জন্য গভর্নমেন্টকে অনেক উদ্যোগ নেওয়া দরকার। তারা কিভাবে শেয়ারকে মানে বাজারে আনবেন এবং চাঙ্গা করবেন এবং মানুষকে আগ্রহী করে তুলবেন, এই গভর্নমেন্টের কতগুলো সিগনেচার ওয়ার্ক করা উচিত। তার মধ্যে একটা ক্ষেত্র হচ্ছে পুঁজিবাজার চাঙ্গা করা, এটা তাদের সিগনেচার ওয়ার্ক হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এখনো শিখছি এই বিষয়ে। সবাইকে ধন্যবাদ।